আগের দিন প্রিয়াঙ্কা মিশ্র জয়েন করেনি, তাই ফাইন, এক্সট্রা করে ক্লাস করাবো। সিন নাই, সব ভুলে যাও, ব্যাপার নাই, মাঝখানে একদিন ক্লাস করাবো, হয়তো কালকেও করাতে পারি এক্সট্রা করে। চলো। আচ্ছা, এডিএইচডি কি? অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এমন একটি আচরণগত সমস্যা যা শিশুর মধ্যে দেখা যায়। কি কি হয়, লক্ষণ কি কি? খুব সহজে মনোযোগ নষ্ট হওয়া, অতিরিক্ত চাঞ্চলতা, হঠাৎ হঠাৎ কাজ করতে আরম্ভ করা, ইম্পালসিভ বিহেভিয়ার যেটাকে বলা হচ্ছে। এটা কিন্তু শিশুর কোনো দোষ নয়, এটা মস্তিষ্কের কাজের এক ধরন। বোঝাতে পারলাম? বুঝতে পারলেন? কে কে বুঝতে পারলেন? এডিএইচডি ফুল ফর্ম কি? প্রিয়াঙ্কা কি বললাম? এডিএইচডি ফুল ফর্ম কি বল, এবার চেপে ধরতে হবে। Attention deficiency hyper activity disorder. অ্যাটেনশন ডেফিসিট, অ্যাটেনশন Deficit. ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। কি বললাম? অ্যাটেনশন ডেফিসিট And হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। ওকে। শিশুর মধ্যে কি কি দেখা যায় এটা ঘটলে? প্রথমত দেখা যাচ্ছে মনোযোগ নষ্ট হয়ে যাওয়া, মাইন্ড ফ্ল্যাকচুয়েট হওয়া। দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত চাঞ্চলতা, চঞ্চল হয়ে যাওয়া, হঠাৎ হঠাৎ কাজ করা বা ইম্পালসিভ বিহেভিয়ার। এটা কিন্তু বাচ্চার উপর রেগে গেলে হবে না, এটার জন্য দায়ী বাচ্চা নয়, বাচ্চার মস্তিষ্কের যে ধরনটা হয়ে গেছে সেটা এইরকম হয়ে গেছে। হয়েছে? প্রসেনজিৎ দেখতে পাচ্ছি না তোকে, ভিডিও অন কর। ওকে। সেকেন্ড অফ অল, এডিএইচডি শিশুর সাধারণ লক্ষণ: পড়াশোনায় মন বসে না, একই জায়গায় বসে থাকতে পারে না, কথা কাটাকাটি বা হঠাৎ রাগ করে, নির্দেশ মানতে কষ্ট হয়, খেলনা বা জিনিসপত্র ভুলে যায়, পড়াশোনায় পিছনে পড়ে, মানে পড়াশোনার ক্ষেত্রে, মানে পড়াশোনায় একদম পিছনে পড়ে যায়, মানে একদম পিছিয়ে যায় বাচ্চাটা। বুদ্ধি কম বলে, কিন্তু অ্যাকচুয়ালি এদের বুদ্ধি কম নয়, বুদ্ধি আছে। ঠিক আছে? তাহলে আমি একটু হিন্দিতে বলি, যারা যারা হিন্দুস্তানি আছেন সবার জন্য, সব জায়গাতেই ভিডিওটা যাবে। पहले तो ये बता दें आज का क्लास क्या है। आज का क्लास है ADHD, अटेंशन डेफिसिट हाइपर एक्टिविटी डिसऑर्डर। ये एक ऐसा प्रॉब्लम है जो बच्चों के अंदर दिखाई देता है। पहला, बहुत जल्दी कंसंट्रेशन टूटना, ज्यादा से ज्यादा इधर उधर की बातें या चंचल हो जाना, और बीच बीच में काम करने लगना, इसको बोलते हैं इम्पल्सिव बिहेवियर। ये जो है, ये जो बच्चे का दोष नहीं है, ये बच्चे बच्चे का जो मेंटल स्टेबिलिटी है, मेंटल बिहेवियर है, ये उठी के पाठ है। तो एडीएचडी का साधारणगत जो वैशिष्ट है, जो लक्षण है, वो क्या है? पहला लक्षण ये है, पढ़ाई में मन ना बैठाना, पढ़ाई में एकदम नहीं बैठेगा, मन भी नहीं बैठेगा, वो खुद भी नहीं बैठेगा, एक ही जगह पे बैठना उसको एकदम नहीं है, वो एकदम नहीं बैठना चाहता है, एक जगह पे नहीं बैठेगा वो। बात बात पे गुस्सा होना और आर्गुमेंट्स करना, इंस्ट्रक्शन ना मानना, इंस्ट्रक्शन जो है वो ना मानना,
खेल कूद में जो इंस्ट्रूमेंट काम आते हैं, खेल कूदने के बाद वो इंस्ट्रूमेंट भूल जाना और पढ़ाई में पीछे रह जाना, ये एडीएचडी के बच्चों का সাধারণগত लक्षण है। বোঝা গেল? এগুলো লক্ষণ। এবার হচ্ছে এডিএইচডি সমস্যার সমাধানের কার্যকর উপায় কি? প্রথমত হচ্ছে দোষ দেওয়া যাবে না, পরিষ্কার। ব্লেমিং মেন্টালিটি করা যাবে না, দোষ দেওয়া যাবে না। প্রথম কি কি দোষ? তুই কিছুই পারছিস না, একদম বলা যাবে না। দ্বিতীয়, সব সময় তুই দুষ্টুমি করিস, বদমাইশি করিস, বলাই যাবে না। पहले तो एडीएचडी के जो स्टूडेंट्स हैं उनका समाधान क्या है, उपाय क्या है, वही बता रहे हैं। पहले तो उनको बोलना नहीं है कि तेरा कुछ भी नहीं होगा, तेरा तो बेकार, तो कुछ नहीं बन पाएगा, ये बोलना ही नहीं है पहले तो। ये दूसरा बात ये रहा कि हर टाइम तू बदमाशी करता है, हर टाइम तू दिक्कत करता है, ये बोलना ही नहीं है, बोला ही जावे ना। ओके, समझ गए आप सभी? বুঝতে পেরেছেন? বোঝা গেছে অমল বাবু? ওকে, তো বলতে কি হবে? ইতিবাচক কথা। ইতিবাচক কথা মানে ধরুন আপনার বাচ্চা পারছে না, আপনি আপনার বাচ্চাকে বলুন যে বাবা, আমিও তোমার মতো বয়সে পারিনি ঠিকঠাক, তুমি আবার চেষ্টা করো, আবার হবে, তুমি পারবে, তুমি পারবে বাবা, চেষ্টা করো। সবসময় বাচ্চা বদমাইশি করছে, কি বলতে হবে? বাচ্চাকে বলতেই হবে না যে বাবা ওখানে যাস না, ওটা করিস না, এটা করিস না। না, বাচ্চাকে বলতে হবে বাবা আমি তো দেখেছি তুমি খুব সুন্দর ড্রয়িং করো, আমাকে কি তুমি ড্রয়িংটা শেখাবে? আমাকে কি ড্রয়িংটা হাতে ধরে শেখাবে বাবা? আমাকে এটা শেখাও তো। দেখবেন যেই বলবেন না, বাচ্চা দেখবেন আপনাকে শেখাতে চলে এসছে। কেন? না, ওর টিচার যেমন ওকে শেখায় তেমন আপনাকেও শেখাতে চাইবে। প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এটা করে থাকে। ইতিবাচক কথা বলবেন, এতে শিশুর আত্মবিশ্বাস বাড়বে। নেতিবাচক কথা কিন্তু একদম বলবেন না। ছোট ছোট নির্দেশ দিতে হবে। কিরম ভাবে? যেমন হচ্ছে বলতে পারেন, ছোট ছোট নির্দেশ দিতে হবে। একসাথে অনেক বড় কাজ বলবেন না, ছোট ছোট বলবেন, ছোট ছোট। আপনি বলবেন না এই এটা করো, ওটা করো, সেটা করো, একদম নয়। ছোট ছোট নির্দেশ দিন। বাবা তুমি না খাতাটা বার করো তো দেখি। খাতা বার করলো, তারপর বলবে যে তারপর পেনটা নাও, তারপর এখান থেকে পড়ো তো কি কি লেখা আছে। আপনি এরকম বলবেন না এই পড়াশোনাটা কর, শুরু কর, না। এক একটা কথা ছেড়ে ছেড়ে বলতে হবে। বোঝা গেল? কে কে বুঝতে পেরেছো? কে কে বুঝতে পেরেছো? একসঙ্গে বলা যাবে না, আমি হিন্দিতে বলি এটা। ज्यादा बड़ा प्रश्न या ज्यादा बड़ा क्वेश्चन या ऑर्डर नहीं देना है बच्चों को। नहीं बोलना है पढ़ाई कर लो, नहीं बोलना है। क्या बोलना है? बेटा पहले तो आपका पेन निकालिए, खाता निकालिए, देखिए यहाँ पे मैं कैसे कर रहा हूँ, आप भी ऐसा करने की कोशिश कीजिए। या तो पहले आप बोलिए पहले बेटा खाता निकालो, मेरे पास आओ, मेरे पास आओ, पहले आप खाता निकालो, पेन लाओ, पेन लाओ,
खेलने का। उसके बाद बोलना यहाँ से स्टार्ट करो। और इन बच्चों को अगले 15 मिनट के अंदर उनका जो माइंड है वो उसको चेंज करना है, उससे बातें करने हैं, क्योंकि 15 मिनट तक ये बैठेगा नहीं एक जगह पे। এ কিন্তু বসবে না 15 মিনিট 1 ঘন্টা এক জায়গায় বসবে না। তাই একে কিন্তু অল দ্য টাইম মুভ করিয়ে, যেমন ধরুন 15 মিনিট বসলো, বাবা দেখি 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 এটা করে ফেলো, এটা করে ফেলো দেখি, এটা করে ফেলো দেখি, করে ফেললো। ওকে, তুমি একটা কাজ করো, তুমি একটু জল খেয়ে এসো তো, তুমি এটা এই এই চকলেটটা তুমি নাও, এইটা নাও, নিল, এটা উঠে দাও, একটু উঠে দাও, একটু ধেই নাচ করে দাও তো, একটু ধেই নাচ করে দাও, ধেই নাচ করে দিল, আবার বসো, আবার বসো, আবার এটা করো, আবার এটা করো। তো এইভাবে কি হবে না, বাচ্চা এডিএইচডি কোনোদিনও মানে এক জায়গায় বসতে চায় না, 15 মিনিট ওভার হয়ে গেলে একদম বসতে চায় না। তো তাই একে সবসময় নতুন নতুন কিছু দিন, যাতে বসে থাকে। কি বলছি বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে? স্যার স্যার আমরা সব থেকে যেটা বেশিরভাগ করে থাকি, বাচ্চাদের কোনো জিনিস দেওয়ার থেকে তাকে রিওয়ার্ডটা দেওয়ার প্রবণতাটা সব থেকে বেশি দেখাই। একদম। কারণ ও পাওয়ার আকাঙ্ক্ষা বেশি হয়ে থেকে যাবে, কন্টিনিউ পেতে পেতে ও এমন একটা জায়গায় যাবে, ও কন্টিনিউ পেতে থাকবে। হ্যাঁ। আর আপনি সবসময় ওকে দেওয়াটা, যেমন আমরা ওকে আহ, যেটা আপনারা বলেন, আহ, যে মিষ্টি না দেওয়া, সেখানে ব্রেনের ডেভেলপটা অনেকটা আহ, কমে যায়। সেখানে সেই কারণে চকলেট বা মিষ্টি জাতীয় জিনিস বা লবণ, এগুলো ওদেরকে সবসময় আমরা দিতে বারণ করি। আর আমরা কেবলমাত্র বাহ খুব ভালো হয়েছে, তুমি ভালো পারবে, বাহ এটা তুমি খুব সুন্দর করেছো, দেখেছো এটা কি সুন্দর হয়েছে, একে ঠিক এই টাইপের বাহবা, কি তার গায়ে একটু হাত দিয়ে একটু পিঠে চাপড়ানো, বাহ বাহ খুব সুন্দর হয়েছে। এই এই রিওয়ার্ড গুলো আমরা একটু দেওয়া ওদেরকে একটু বেশি করে থাকি, তাহলে কি হয়, ওরা উৎসাহ পায় এবং খুব খুশি হয়। হুম, একদমই ঠিক। বাচ্চাদের মধ্যে দুটো বিষয় বলি, যাদের মধ্যে এডিএইচডির প্রবণতা যদি পার্সেন্টেজে বলা যায় 30% কি 80% আছে, তো প্রথমত হচ্ছে তাদের কিন্তু মিষ্টি জিনিস রিমুভ করতে হয়, কিন্তু সব হাইপার অ্যাক্টিভিটি কিন্তু এডিএইচডি নয়। অনেক কিছু বিষয় আছে হাইপার অ্যাক্টিভিটি। আপনারা দেখবেন হাইপার অ্যাক্টিভিটি দেখবেন, একটা একটা দারুণ একটা লজিক্যাল বিষয় বলছি। বয়স্ক মানুষরা খুব তাড়াতাড়ি রেগে যায়, হাইপারনেস চলে আসে, দেখেছেন? দেখবেন বয়স্ক মানুষরা বাচ্চাদের মতো আচরণ করতে আরম্ভ করে। এটাকে রোলিং বিহেভিয়ার বলা হয় কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপিতে। মানে একটা বাচ্চা 6-7 বছরে যেমন ব্যবহার করে, সেম ব্যবহার একটা 70-75 বছরের বয়স্ক মানুষ করে। কেন করে? না, রোলিং বিহেভিয়ার। এই রোলিং বিহেভিয়ারের মধ্যে কিছুটা হাইপারনেসও আছে। দেখবেন বয়স্ক মানুষদের আপনি বোঝাতে যাবেন, দেখবেন দূর, আমি এত মানি না, আমি এত যাই না, সব যা তো, আমার কথা শুনবেই না, বা একটা কথা বারবার রিপিট করবে। এই যে জিনিসগুলো ঘটে সেম অ্যাজ, দেখবেন হাইপার অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু এগুলো দেখা যায়। সব আবার মানে যদি আপনি দেখেন যে হাইপার অ্যাক্টিভিটি আপনার তো বাচ্চার মধ্যেও দেখতে পাচ্ছেন, বড়দের মধ্যেও দেখতে পাবেন। এগুলোকে বলে কগনিটিভ ডিস্ট্রাকশনস। এই কগনিটিভ ডিস্ট্রাকশনস গুলো রেসিং থটের দ্বারা হয়। ধরুন কোনো বাচ্চার মধ্যে দেখছেন যে এডিএইচডির মতো প্রসেস চলছে, দেখছেন পুরোপুরি ভাবে দেখছেন যে এডিএইচডি প্রসেস চলছে। আপনি যদি মাইন্ড ম্যাপিং করেন আর আপনি যদি সাইকোটিক যে কোনো টেস্ট করেন, তাহলে আপনি বুঝতে পারবেন তার মধ্যে হয়তো বাইপোলার আছে বা ম্যানিক অ্যাটাক হয় তার মধ্যে, লক্ষ্য করতে পারবেন। তো হাইপার অ্যাক্টিভিটি ইজ এভরিওয়ার ইজ এডিএইচডি নট, ইট ইজ নট ট্রু। আগে কি করতে হয়, বাচ্চাদেরকে জাজ করতে হয় যে এটা কি ধরনের। অনেক কিছু অ্যাক্টিভিটি আছে। আবার আরেকটা বিষয় বলি, আপনারা দেখেছেন কিনা জানি না, অনেক বয়স্ক মানুষদের দেখবেন ভোর রাতে উঠে ঘুরে বেড়ায়।
কারোর ঘুম ভাঙে না, ঘুম তার ঠিক 3:30-র সময় ভেঙে যায়। দেখেছেন? কেউ কি দেখেছেন এমন? একটু হ্যান্ড রেজ করুন তো। ভোর রাতে উঠে ঘুরে বেড়ায়, অ্যাংজাইটি ফিল করে। এইগুলো কিন্তু মেন্টাল ডিস্ট্রাকশনস এর মধ্যে পড়ছে। দেখবেন অনেক ব্যক্তিত্ব আছেন যারা নিজের মনে মনেই কথা বলেন, কারোর সঙ্গে কথা বলতে পারেন না, মানে অতটা টাইম থাকে না, বাট উনি নিজে কাজ করছেন, করতে করতে নিজে নিজে বলছেন, হ্যাঁ আচ্ছা আমি এটা এটা করে ফেলবো, না আচ্ছা আচ্ছা আমি এরকম করে ফেলবো। দেখবেন এরকম কথা বলছে। যদি এটা হয়, এটাও কিন্তু মেন্টাল ডিস্ট্রাকশনস। মানে অনেক কিছু বিষয় আছে যেগুলো বাচ্চাদের ক্ষেত্রে একটু কম ভাবে দেখানো যায়, বাট বড় যত হবে আপনারা তো শিখবেন, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি শিখবেন আপনারা, তখন আপনারা বুঝতে পারবেন যে কতটা এফেক্টিভ। স্যার ওই আগে 2 লাইনটা একটু রিপিট করুন না স্যার। যেটা বললেন বড়দের ক্ষেত্রে এই যে লাস্ট যে 2 লাইন বললেন। লাস্ট হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে অনেক বয়স্ক মানুষরা তারা উম, মানে নিজে নিজে কথা বলে যে আচ্ছা আমি এটা করে ফেলবো, আচ্ছা আমি এটা করে ফেলবো, মানে আমার কথা কেউ শুনছে না, একদম আমাকে কেউ দেখতে পারে না, আমি যখনই বলতে যাই আমাকে থামিয়ে দেয়, কেন জানি না, হে ভগবান, এরম ভাবে দেখবেন ভেতরে ভেতরে কথা বলে। বয়স্ক বয়স্ক মানুষরা এগুলো একটু বেশি করে হ্যাঁ, এগুলো পরিবারের করার মধ্যে। কারণ হচ্ছে এগুলো সায়েন্সের ভাষায় বলছে মেন্টাল ডিস্ট্রাকশনস। ঠিক আছে, এটা বাইপোলার ডিসঅর্ডারের মধ্যেও পড়ছে। এটা বাইপোলার ডিসঅর্ডার অনেক ধরনের হয়, ম্যানিক হয়, হাইপোম্যানিক হয়, অনেক ধরনের হয়, বাট যখন পড়বো তখন আরো বেশি জানতে পারবো। বাট একটা বিষয় বলি, যেগুলো ম্যানিক অ্যাটাকের মধ্যে পড়ছে, এটা ম্যানিক অ্যাটাকের মধ্যে পড়ছে। তো সেম অ্যাজ অনেক বাচ্চার ক্ষেত্রেও কিন্তু আমি একটা কেস বলবো, এটা আমি বলে নিই এডিএইচডি, তারপর বলছি। এটা এটা হুগলির চুঁচুড়ায় ঘটা ঘটনা, এবং আমার প্রত্যক্ষ, আমি দেখেছি এটা। ঠিক আছে, তো চলুন, তাহলে এটা বলা যেতে পারে, তাদের একবারে বসিয়ে রাখা যাবে না 15 মিনিটের বেশি, তাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটি দিয়ে, তাদেরকে উৎসাহ দিয়ে, তাদেরকে বিভিন্ন কিছু রিওয়ার্ড দিয়ে তাদেরকে করতে হবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে রুটিন তৈরি করা। রুটিন মানে নির্দিষ্ট সময় ঘুমোতে যাওয়া, পড়াশুনো, খেলাধুলা, খাওয়া, মানে এডিএইচডি শিশুকে নিরাপত্তা দেয় এটা, রুটিন তৈরি করে দেওয়া, এবং কোন সময় সে কি করবে সে পুরো রুটিন তৈরি করে দেওয়া, এবং তৈরি করে দিতে হবে। প্রথমে হচ্ছে পড়াশোনায় 15 থেকে 20 মিনিট ভাগ করে দেবেন। এই মাত্র বললাম, 15 থেকে 20 মিনিট ভাগ করে দিতে হবে, যেন এটা 20 মিনিটের বেশি না হয়, যেন আধ ঘন্টা না হয়ে যায়। 15 মিনিট স্বাচ্ছন্দ্য, 5 মিনিট বিরতি, আবার 15 মিনিট। কি বললাম? 15 মিনিট পড়া, 5 মিনিট বিরতি, আবার 15 মিনিট। পড়াশোনায় 15 থেকে 20 মিনিটের ভাগ করে দেবেন। স্ক্রিন টাইম, প্রথমত হচ্ছে মোবাইল টিভি দেওয়া যাবে না, যদিও দেন 30 to 60 মিনিটের মধ্যে, তবে ঘুমের আগে একদমই নয়। বাচ্চা ঘুমোতে যাওয়ার আগে হাইপার অ্যাক্টিভিটি বাচ্চাদের একদম মোবাইল বা টিভি বা ভিডিও গেম দেওয়া উচিত না, একদম না। ओके, स्क्रीन टाइम कमानो। पूनम जी, सुनाई दे रहा है? सुन पा रहे हैं तो? अच्छा, वैसे मैं रिकॉर्ड भी कर रहा हूँ। बच्चों का जो स्क्रीन टाइम है उसको घटाना है, मोबाइल टीवी ना देने के बराबर, अगर देना ही है तो 30 से 60 मिनट के अंदर, उससे ज्यादा नहीं। ओके, फिजिकल एक्टिविटी, फिजिकल एक्टिविटी क्या है? दौड़, साइकिलिंग, योग व्यायाम,
ये सब करना है, दौड़ना है, साइकिलिंग करना है, योगा करना है, ये सब करना है बच्चे लोगों को, क्योंकि हाइपर एक्टिविटी खेलने कूदने से ही ये नॉर्मालाइज्ड होता है। মানে শরীর চর্চার মাধ্যমে, খেলাধুলো করার মাধ্যমে বাচ্চাদের হাইপার অ্যাক্টিভিটি দূর করা যায়। দৌড়ে ভর্তি করে দিন, সাইকেলিংয়ে ভর্তি করে দিন, বা যোগ ব্যায়াম করান, এতে কিন্তু শরীরচর্চা ভালো হবে। আরেকটি বিষয় আমি বলি, আপনারা ব্রিদিং এক্সারসাইজ, প্রাণায়াম, মেডিটেশন এগুলোও করাতে পারেন, ঠিক আছে? শরীরচর্চা। আর এটার কারণ হচ্ছে কি, যত বেশি বাচ্চারা এই হাইপার অ্যাক্টিভিটি বাচ্চারা এক্সারসাইজ করবে, তত বেশি বডি রিল্যাক্সড হবে, নিউরনস শান্ত হবে এবং সে বাচ্চাটি শান্ত হবে। বুঝতে পারলাম? ওকে, আচ্ছা, এবার হচ্ছে ব্রেন এক্সারসাইজ ও মাইন্ড ট্রেনিং। বিভিন্ন ধরনের মেডিটেশন, ত্রাটক মেডিটেশন হতে পারে, সেটা যে কোনো কনসেন্ট্রেশন টেকনিক হতে পারে, বা মেমোরির গেম হতে পারে, এগুলো করাতে হবে। পাজেল হতে পারে, ওকে? ব্রেন এক্সারসাইজ, ব্রেন জিম, নাম শুনেছেন কেউ? ব্রেন জিম, ব্রেন জিম করাতে পারেন, ব্রেন জিম করাতে পারেন। ব্রেন জিম খুব ভালো একটি এক্সারসাইজ। ভালো কাজের জন্য সঙ্গে সঙ্গে প্রশংসা করতে হবে, খারাপ কাজের জন্য অনুপ্রাণিত করতে হবে যাতে খারাপ কাজটা না করে, কিন্তু না বলা যাবে না, না কথাটা ইউজ করা যাবে না। ভালো কাজ সঙ্গে সঙ্গে প্রশংসা করুন, যদি খারাপ কিছু করে ফেলে তাকে কারেকশন করে সম্ভাব্য জায়গায় নিয়ে আসুন। তুমি পারবে, আরো পারবে, কিন্তু তোমার এটা তুমি না করতে পারলেও কোনো অসুবিধা নেই, তুমি এটা পারবে, ওকে? শাস্তি নয়, একদম শাস্তি দেবেন না। প্রথমত চিৎকার একদমই করবেন না, এডিএসডি স্টুডেন্টদেরকে একদম চিৎকার করা যায় না, চিৎকার একদমই করবেন না। মারধর তো দূরের কথা, শান্তভাবে বোঝান, শান্তভাবে বোঝাতে হবে। আরেকটা বিষয়, যে কোনো কিছু, যে অনেকে করেন দেখবেন যে এই আজ পড়াশুনো না করলে না খাবার দেব না, এই জিনিস একদম বলা যাবে না। কি করতে হবে না, যে তুমি যে হোমওয়ার্ক না করো, হোমওয়ার্ক না করো, তাহলে তো আর সেই কার্টুনটা আসবে না, তাহলে কি হবে, তাহলে তুমি কার্টুনটা দেখতে পাবে না। তো তুমি কি কার্টুনটা দেখতে চাও? বলবে হ্যাঁ, তাহলে তোমাকে পড়াশোনাটা করে নিতে হবে। চিল্লে কথা বলা একদম যাবে না। প্রয়োজনে আপনারা নিজেদেরকে বা মেডিটেটিভ করিয়ে, নিজেদেরকে মেডিটেটিভ করিয়ে আপনারা কিন্তু নিজেদের শান্ত করিয়ে কথা বলবেন এই ধরনের শিশুদের ক্ষেত্রে। তবে এক কথা যদি বলি, এডিএসডি, দেখুন, এডিএসডি কিন্তু কোনো অক্ষমতা নয়। আপনাদের কাছে যারা আসবে তাদেরকে বলবেন এডিএসডি অ্যাকচুয়ালি কোনো অক্ষমতা নয়। এডিএসডি শিশুরা অনেক সময় কি হয় জানেন, অনেক ক্রিয়েটিভ হয়, এডিএসডি স্টুডেন্টরা অনেক ইন্টেলিজেন্ট হয়, অনেক হয়, বাবা মা বুঝতে পারে না। তাই শুধু দরকার বোঝা, ধৈর্য এবং সমাজ এবং সামাজিক গাইডনেস। কেউ আপনার সন্তানকে যদি পাগল বলে, তার কথায় যাবেন না। এ ধরনের অনেক মানুষ আছে, বলবে ধুর তোর ছেলে নর্মাল নয়, অ্যাবনর্মাল, তাদের কথায় একদম যাবেন না। শুধু দরকার আপনার সন্তানকে আপনাকে বোঝা,
ধৈর্য নিয়ে শোনা, সঠিক গাইড করা। তো এই হচ্ছে এডিএইচডির আমি আজকে একটা ধারণা দিলাম প্রথম ক্লাসে, ফার্স্ট ক্লাসে। এবারে কে কতদূর বুঝতে পেরেছো এই ক্লাস অনুযায়ী আমাকে প্রশ্ন করো, তারপর বলছি। কোনো প্রশ্ন আছে কি? স্যার এডিএইচডি ওরা যখন কোনো কিছু চায় আমরা যদি না বুঝতে পারি, ওরা সেটাকে প্রতিক্রিয়া হিসাবে নিজেকে অ্যাটাক করে বা নিজেকে আঘাত করে। হ্যাঁ, সেই জায়গাটা প্রতিরোধ হয়তো আমরা সেই মুহূর্তটা ও যেটা বলছে সেটা বুঝতে পারলাম না, বা বাবা মারা সেই টাইমটা বোঝার চেষ্টা করে না, নিজেদের কাজ নিয়ে নিজেরা ব্যস্ত থাকে। সেই কারণে যে টাইমটা ওকে কিভাবে প্রতিরোধ করা যেতে পারে। প্রথমত হচ্ছে দুটো কথা আপনাকে বলি। প্রথমত হচ্ছে এই বাচ্চারা প্রচণ্ডভাবে শর্ট টেম্পটেড হয়, মানে ধৈর্য থাকে না এদের। ঠিক আছে, এক সেকেন্ড। হ্যাঁ, খাবার দিয়ে দাও। খাবার দিয়ে দাও, হ্যাঁ। প্রথমত হচ্ছে আমি আপনাকে বলি যে এই বাচ্চারা প্রচণ্ডভাবে শর্ট টেম্পটেড হয়। ক্ষণকালীনের জন্য এরা কিন্তু এক জায়গায় থাকে, আবার এক জায়গায় কিন্তু শিফট করে যায়। তো এই দিকে দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটা কথা বিশেষভাবে বলতে চলেছি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টা যখন আবেগীয় হয়ে যায় বাচ্চা, আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, ইম্পালসিবিলিটি, মানে বারবার তারা বোঝাবার চেষ্টা করছে, ব্যর্থ ফিল করছে নিজেকে, মানে আপনাকে বোঝাচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না, বারবার বোঝা, মানে সে যখন নিজেকে ব্যর্থ ফিল করে না, তখন রেগে গিয়ে নিজে হয় মাথা ঢুকতে থাকবে, নাহলে এমন কিছু অ্যাক্টিভিটি করবে যাতে হয়তো তার নিজের একটা প্রবলেম হবে। এটা হওয়ার কারণ একটাই, ব্যর্থতা অনুভব করা। অল্পতেই পেশেন্স নেই, আবেগীয় সমস্যা, নিয়ন্ত্রণের সমস্যা, তার সঙ্গে ব্যর্থতা অনুভব। এই জন্য ওরা নিজের উপর মানে সেলফ হার্ম করে থাকে, মানে নিজেকে না, মানে আমি বোঝাতে পারছি না, ভালো লাগছে না, এই যে বোঝাতে পারছি না মানেই এটা ব্যাপার। এবারে ঘটনা হচ্ছে নিজেকে আঘাত কখন করছে, আপনাকে যখন ইঙ্গিতে বলছে বা কথা বলার চেষ্টা করছে, আপনি হয় তার আই কন্ট্যাক্ট করছেন না, বা আপনি চুপচাপ হয়ে আছেন, কোনো কথা রেসপন্স করছে না, তাহলে কিন্তু নিজেকে আঘাত করতে পারে। অনুভব বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। ধরুন আপনাকে আমি একটা কথা বলছি, আপনি আমাকে শাবাশি দিচ্ছেন না, আপনি আমার কথা শুনছেন না, আপনি আমি কি করে ভাবছি না, আপনি আমার চোখের দিকে তাকাচ্ছেন না, অন্যদিকে তাকিয়ে আছেন, বা কোনো রিয়াক্ট দিচ্ছেন না, কোনো কিছুই বলছেন না, রেগে গিয়ে, আমি যদি এডিএইচডি পেশেন্ট হই, রেগে গিয়ে নিজের উপরেও মানে আমি ইয়ে করে ফেলবো, হঠাৎ করে রেগে গিয়ে কান্না করতে আরম্ভ করে দেবো, হঠাৎ করে। আচ্ছা, আরেকটা জিনিস হতে পারে, সতর্কতা সংকেত, একটু বলে দিই, এটা কেউ প্রশ্ন করেননি তাও আমি বলে দিচ্ছি। স্যার ও যখন খুব নিজেকে আঘাত করে সেই মুহূর্তে ওকে কি করে থামানো যায় আমি এটা বা ওটা বলছি, নিজেকে ওটা বলছি, ওটা বলছি, তার আগে সতর্কতা বলে দিই। এটা জানবেন কিভাবে যে এবার ও নিজেকে আঘাত করবে বলে? ঠিক আছে, বলি, এটা মন দিয়ে শুনবেন। মানে একদম রেড লাইট ধরে নেন, ওয়ার্নিং সিগন্যাল, হঠাৎ করতে করতে কথা বলতে বলতে কথা বন্ধ করে দেওয়া, চুপ হয়ে যাওয়া। ঠিক আছে,
হঠাৎ রাগ বা কান্না করতে একদম মানে চিল চেঁচাচ্ছে, হাত পায়ের আঙুল লুকোনোর চেষ্টা, এটা দেখেছেন নাকি? হাত পায়ের আঙুল লুকোনোর চেষ্টা। অমলবাবু, অনুবাবু, হাত পায়ের আঙুল লুকোনোর চেষ্টা দেখেছেন নাকি? না স্যার, হাত কামড়ানো এগুলো করে হ্যাঁ, দেখেছি, হাত পায়ের কিন্তু আঙুল ধরুন, এরম পায়ের আঙুলগুলো লুকিয়ে নিচ্ছে, এরম করছে, এরম করছে। আমাকে দেখতে পাচ্ছেন? এরম না করছে। স্যার। এ- হ্যাঁ, আমাকে আমাকে দেখতে পাচ্ছেন না? আমি একটু না দেখে যাই। হাত পায়ের আঙুল ধরুন, এরম 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 মানে কথা বলতে বলতে এরম হাত 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 এরম করছে, পায়ের আঙুলগুলো লুকিয়ে নেওয়ার চেষ্টা করছে। তার মানে ধরে নিন এবার সেলফ হার্ম করতে আরম্ভ করবে। মানে এডিএইচডি পেশেন্টের জন্য বলছি, ঠিক আছে? ওরা আঙুলগুলাকে কন্টিনিউ মোটামুটি নাড়াতে থাকে আর। হ্যাঁ, ওটা যখন লুকিয়ে নেওয়ার চেষ্টা করছে, মানে লুকিয়ে নেওয়ার চেষ্টা করছে, লুকিয়ে নিচ্ছে হাতে, তখন ধরে নেবেন এটা কিন্তু খুব বিপজ্জনক সময়, ওয়ার্নিং সিগন্যাল। হঠাৎ করে রেগে গিয়ে কান্না করছে, ওয়ার্নিং সিগন্যাল। কথা বলতে বলতে চুপ হয়ে গেছে, আপনার দিকে এভাবে এভাবে দেখছে আর চোখে, ওয়ার্নিং সিগন্যাল। এগুলো হচ্ছে ওয়ার্নিং সিগন্যাল। হাতের আঙুল দুবার ধরে হাত মোটকাচ্ছে এরম ভাবে, দাঁত দিয়ে নখ কাটছে, ওয়ার্নিং সিগন্যাল, ঠিক আছে? এবারে কিভাবে সমাধান করবেন আপনার কথাতে আসছে, ঠিক আছে? প্রথমত তো শিশুকে একা ছাড়বেন না, দীর্ঘ সময় একা ছেড়ে দেবেন না এই এই বাচ্চাদের। সেকেন্ড হচ্ছে মাইন্ড শিফট করার চেষ্টা করতে হবে। মাইন্ড শিফট মানে বাচ্চাটিকে এমন কিছু করতে হবে যে বাচ্চাটি সেই বিষয়ের উপর খুব বেশি আগ্রহ, মাইন্ড শিফট করাবার চেষ্টা করতে হবে সেই মুহূর্তে, যে জিনিসটা তার খুব পছন্দের। আর রেগে যাওয়া যাবে না, শান্ত এবং সাপোর্টিভ পরিবেশ দিতে হবে। তবে শাসন বা বকুনি একদম দেওয়া যাবে না, এগুলো তো নাটক, এটা করলে তোকে মারবো, একদম বলবেন না। যদি বাবা মা বলে তাহলে তাকে বারণ করুন, এডিএইচডির পেশেন্টকে একদম বলা যাবে না। এবং মানে এই বাচ্চাদেরকে এবার মাইন্ড শিফট করবেন কিভাবে? বাড়িতে কালার পেন্সিলস রাখবেন, আঁকা, বিভিন্ন ধরনের শেপ দিয়ে বলবেন বাবা এটা আঁকো তো, রং করো তো দেখি, পারলে বিকল্প দিন, অসুবিধা নেই, লেখা দিন, রং করা দিন, মিউজিক দিন, শুনতে বলুন। বোঝাতে পারছি? এবারে এই এত কিছুতে কিন্তু সেলফ হার্মিং কমে। এবার হচ্ছে যখন দেখছেন বাচ্চাটা খুব রেগে গেছে, তখন বাচ্চাটিকে এমন কিছু করাতে হবে যেটা বাচ্চাটি খুব পছন্দ করে। সে মিউজিক হতে পারে, ড্রয়িং হতে পারে, গল্প হতে পারে, বা কোনো খাবার দাবার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বা যে বাচ্চা দেখবেন হয়তো খাবারের অনেকগুলো দিয়ে দিল, একটা একটা করে একটু একটু করে কামড়ে রেখে দিচ্ছে, রেগে যাওয়া যাবে না, একদম রেগে যাওয়া যাবে না। এবং ইম্পালসিভ কন্ট্রোল করতে হবে আপনাদের। ইম্পালস কন্ট্রোল কিভাবে করাবেন বা শেখাবেন? মানে যখন আঘাত করার তাড়না আসে তখন 10 বার গভীর শ্বাস নিতে হবে, আর ছাড়তে হবে। এটা তাকে করাতে হবে, আপনি নিজে করে করতে পারেন, নাহলে আপনি তাকে দিয়ে করাতে পারেন, কিন্তু করাতে হবে। ঠান্ডা জল মুখে একটু বুলিয়ে দিতে হবে, ঠান্ডা জল মুখে একটু বুলিয়ে দিতে হবে। আর রেগে গেছে, ওর রাগটাকে কন্ট্রোল করাবার জন্য ওকে আপনি একটু
দৌড়াদৌড়ি করাতে পারেন, দৌড়াদৌড়ি ইমিডিয়েটলি দৌড়াদৌড়ি বা জাম্পিং জ্যাক প্রত্যেকদিন জুম্বা ডান্স করাতে পারেন, জুম্বা ডান্স, ফিজিক্যাল এক্সারসাইজ, জুম্বা ডান্স। বুঝতে পারলাম অনুপ কুমার বাবু? হ্যাঁ স্যার। জুম্বা ডান্স দেখেছেন? জুম্বা ডান্স, না, জুম্বা ড্যান্সটা ঠিক। জুম্বা ডান্স আমি শেখাবো আপনাদেরকেও জুম্বা ডান্স করাবো, ফিজিক্যালি করাবো, ঠিক আছে? জুম্বা ডান্স করার পর দেখবেন ফিজিক্যালি একটা আলাদা রকম ফ্রেশনেস আসবে জুম্বা ডান্স বাচ্চাদের জন্য। এবং এটা করাবো, আপনারা হেডফোন দিয়ে শুনবেন এবং করবেন, দেখতেও পাবেন ভালো। জুম্বা ডান্সটা শেখাবো, ব্রেন জিম এবং জুম্বা ডান্স। ওকে, এবারে ঘুমানোটা খুব গুরুত্বপূর্ণ। ঘুমটা রুটিন প্লাস ঠিক মতো ঘুম, এটা কিন্তু ম্যান্ডেটারি, ঠিক আছে? নির্দিষ্ট সময় খাওয়া, মস্তিষ্ক এবং তারপরে ঘুম। রাতের বেলা 24 গালের বেশি খাওয়া যাবে না, খাওয়ানো যাবে না, লিখে রাখুন। 24 গালের বেশি বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না, জোর করে খাওয়ানো যাবে না, গিলিয়ে গিলিয়ে মেরে মেরে খাওয়ানো যাবে না। আমি একদম পরিষ্কার বলছি প্রসেনজিৎ, মেরে মেরে খাওয়ানো যাবে না কিন্তু। খাওয়াস না ওকে তো? মেপে খাওয়াই না স্যার, ব্যাস ব্যাস, ও নিজের থেকে যা খায় সেটাই কমফোর্টেবল। হ্যাঁ, মেরে খাওয়ানো যাবে না, পরিষ্কার। ঠিক আছে, আজকে এডিএসডি স্টার্ট হলো। স্যার বলছি, ও এই যে হাতে কামড়ানো, একে কন্ট্রোল করা যাবে কিভাবে? অ্যাকচুয়ালি কি হয় যে নিউরনস, ওর ওর মুখের ভেতরে আঙ্গুল দিয়ে নখগুলোকে কাটা, বা মাংস সেটাও কেটে দিয়ে রক্ত ব্লিডিং হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ। আমি একটা কথা জিজ্ঞেস করি, যে বাচ্চাটাকে ফিজিক্যাল এক্সারসাইজ কিছু করানো হয়? না, এখনো কিছু করায় না। বাচ্চাটাকে আগে দড়ি লাফ নাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করান। তার কারণ হচ্ছে কি, এডিএইচডি পেশেন্টরা তাদের নিউরনস প্রচণ্ডভাবে হাইলি অ্যাক্টিভ থাকে। তো তার নিউরনসগুলোকে কাম ডাউন করাতে গেলে যদি না করায়, নখ দিয়ে রক্ত কেন, অনেক সময় তো মানে কেউ কোনো কোনো বাচ্চা তো এমন কামড় দেয় বাচ্চার নখটাই উঠে গেছে, এমন অবস্থা আমি নিজে দেখেছি। আহ, ওকে স্যার, আপনাকে ঘটনাটা বলেছিলাম, ওকে আমি যে প্রসেসের যে জায়গাটা নিয়ে এসেছিলাম সেখানে ব্যাক করে গেছে আবার। একবার বলেছিলাম আপনার, যদি একটু স্মরণ করেন হয়তো মনে হ্যাঁ থাকবে। হ্যাঁ, আমার মনে আছে। ওই বাচ্চাটাকে মোটামুটি ওইভাবে গাইড করে করে মোটামুটি ওই জায়গাটা এখন বর্তমান ক্লিয়ার হয়ে গেছে। তবে ওকে ওই ওষুধটা খাওয়ানো আবার শুরু করেছে। সেই জায়গাটা আমি আমার ওই জায়গাটাই সব থেকে বেশি আঘাত লেগেছে, যে গার্ডিয়ান আর ভরসা করতে পারলো না। গার্জেনদের নিজেদের ভুল আছে এখানে, গার্জেনরা তো নিজেরাই অধৈর্য, প্রচন্ডভাবে অধৈর্য। আর না, ব্যাপারটা হয়েছে, ওনারা যদিও এই জায়গাটায় ছিল, কিন্তু পরিবার ঠিক ওনাদেরকেও সাপোর্ট করলো না। না না, বাই পরিবারের প্রেসারে। ব্যাপার নয়, ব্যাপারটা অন্য জায়গায়। ব্যাপারটা হচ্ছে ঝামেলা করছে, গন্ডগোল করছে, শুনছে না কথা দে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায়। এডিএইচডির পেশেন্টদের অল দ্য টাইম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করাতে হয় এবং এদের আমি তো পার্কে নিয়ে গিয়ে কন্টিনিউ ওর ঘাম ঝরাতাম, স্প্রিং এ জাম্পিং থেকে শুরু করে বল খেলানো, দৌড়ানো, ওকে আপনার স্লিপারে এ করানো বা দড়ি স্কিপিং করানো, এগুলা করাতাম। এবং সিঁড়িতে ওঠা নামা, দৌড় করানো, এগুলা কন্টিনিউ করাতাম। খালি হাতের এক্সারসাইজ করাতাম। একদম। খুব সুন্দর করতো আমাকে, খুব ভালো সাপোর্ট দিত। ওকে আবার ফিরিয়ে আনতে হবে। আপনি একটা কাজ করতে পারেন, ওকে একটু অ্যাক্টিভ করার চেষ্টা করুন, একটু অ্যাক্টিভ করার চেষ্টা করুন, একটু অ্যাক্টিভ করার চেষ্টা করুন। তাহলে আপনি আমাকে
আগামীকাল রবিবার পড়ে যাচ্ছে, রবিবার আমাকে 12টা 12:30টার পর ফোন করবেন, আমি কিছু টিপস আপনাকে দেব, সেগুলো অ্যাপ্লাই করবেন। আগামীকাল আগামীকাল আমার ওর ক্লাস আছে, আমি স্যার 10:30 11টার দিকে আসবো ওর বাড়িতে। আচ্ছা, বা আমি থাকবো ওখানে 12:30 12টা 12:30 পর্যন্ত থাকবো। আমাকে ওই টাইমে ফোন, যদি আপনার টাইম হয় তাহলে হ্যাঁ একটু আপনি আপনাকে আমাকে একটু কল দেবেন, আমি কিছু অ্যাক্টিভিটি আপনাকে বলবো, ওটা করে দেখবেন, দারুণ এফেক্টিভ। ঠিক আছে, পারলে ভিডিও একদম তুলে নেবেন, কাউকে দিয়ে ভিডিও তুলে নেবেন। ওই ভিডিওটা কেন তুলতে বলছি, তার দুটো কারণ। ওর বাবা মা দেখুক যে এই অ্যাক্টিভিটিগুলো আপনি করাচ্ছেন কতটা এফেক্টিভ। এখনকার দিনের লোকেরা তো মুখের কথায় বিশ্বাস করে না, ম্যাজিক চায়। তো ম্যাজিশিয়ান তো আমরা নই, আমরা থেরাপিস্ট, আমরা থেরাপি দিই, আমরা কাউন্সিলিং করাই, এটাই এটাই আমাদের কাছে ম্যাজিক। তো এটা কতটা এফেক্টিভ সেটা ওর বাবা মাকে বোঝাতে হবে তো। আপনার অপমান মানেই আমার অপমান, ঠিক আছে? এখানে যতজন আছে সবার অপমান কেন? তার কারণ সবাই তো কাউন্সিলর। বলছি, বুঝতে পারছেন? একদম। কালকে ফোন করবেন, কিছু অ্যাক্টিভিটি বলবো, করাবেন, ভিডিও করবেন বাচ্চাটার, আর ওটা ওর বাবা মাকে দেখাবেন, না ডেকে দেখাবেন, দেখুন কেমন আছে আপনার বাচ্চা। আপনি আমার কথা শুনছেন না? দেখুন, এই দেখুন। না, ওনারা যথেষ্ট শুনতেন এবং শোনেও, এখনো শোনে, কিন্তু বাড়ির চাপে কি বাধ্য হয়েছে এই বাড়ি, দেখুন, এটা আমাকে করার। কেউ বললো যে অনুপ কুমার বাবু খুব বাজে লোক, আমি কেন মানবো? আমি দেখছি না তাকে। আমাকে যে কেউ তো বলতে পারে, নিজের যদি কোনো রকম গাফিলতি না থাকে, কেউ আপনাকে গাফিলতি করাতে পারবে না। এটাই মানে একদম ইউনিভার্সাল ট্রু। আপনি যদি নিজে ঠিক না হন, কেউ আপনাকে ঠিক করতে পারবে না। একদম। এটা তো ব্যাপার। ঠিক আছে, সবাই ভালো থাকুন, আর বেস্ট অফ লাক। আর প্রসেনজিৎ, তুই বললি আমাকে কল করবি, কি পড়াশোনার ব্যাপার আছে, আর ফোন করলি না? এবার করবো স্যার। আরে আমি সেই লোক, জানিস তো, আমাকে কেউ যদি বলে আমি সেটা ভুলি না সহজে। স্যার আমি না কাজে মানে আমি এমন কাজের মধ্যে থাকি, মানে আপনাকে যে এসে আমি সন্ধ্যেবেলা ফোন করবো আপনি এত ব্যস্ত থাকেন এই ভয় যে করতে পারি হোক না। না, তুই আমাকে হোয়াটসঅ্যাপ করবি, বলে দেবো। আচ্ছা আচ্ছা, কাল স্যার কখন করবো স্যার? কালকে 12টার পর, 12টা অব্দি আমি একটু ব্যস্ত আছি, 12টার পর। 12:30 একটা? হ্যাঁ, ঠিক আছে। ওকে। ওকে স্যার, গুড নাইট স্যার। বলছি স্যার, পূর্ব মেদিনীপুরে কবে যাচ্ছেন কাউন্সিলিং এ স্যার? পূর্ব মেদিনীপুরে যাওয়ার আছে, আপনার চণ্ডীপুর থেকে ভেতরে ওই হাঁসচড়া না হাঁসখালির দিকে, ওই হাঁসচড়া। হাঁসচড়ার দিকে, ওইখানে কিছু মাইনরিটি বেস বাচ্চারা আছে, তাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামও আছে, আর কিছু বিতরণও আছে, বইপত্র স্যার কবে আছে। যাচ্ছেন তাহলে এটা বলবেন। ফেব্রুয়ারি মার্চের মাঝামাঝি, ডাকবো আপনাকে। স্যার আপনি একদম। আমাদের ভুলে যান। ওই হ্যাঁ, ওই জায়গাটা প্রপার আমার নিজের এরিয়া। আচ্ছা আচ্ছা। আপনি প্রোগ্রামটা দুটো প্রোগ্রাম আগে থেকে শিডিউল এমন করলে আগে করে নিলেন। না স্যার না না, একটুখানি আগে করিনি। ওই স্কুলের হেডমাস্টার মশাই পাগল করে দিচ্ছিল, সে পাগল। আচ্ছা। মানে আমি বললাম বৃহস্পতিবার, ও বৃহস্পতিবারও শুনছে না, বলছে বুধবারই আসুন। আমার সকাল 7টা থেকে লোক পাঠিয়ে দিয়েছে আমার বাড়িতে। অ্যাওয়ারনেস একটু আগের প্রোগ্রাম থেকে স্যার যদি বলবেন করতে স্যার, চান দুটো দিন আগের থেকে বলবেন স্যার, একটু ছুটি ছাটা নিয়ে যাবো স্যার। একদম একদম। অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি করতে চান, আমি যে ব্লকে কাজ করি ওই ব্লকেও হয়তো আমি ডেকে রেখে দিতে পারি গার্ডিয়ানদের। হ্যাঁ, খুব ভালো তাহলে হয়, খুব ভালো হয়। তাহলে আপনি এলে আমি ওই প্রোগ্রামগুলো করিয়ে নিতে পারবো। একদম কারণ একদম একদম। আচ্ছা, অনুপ বাবু, আপনি তো ডিসেবিলিটিস নিয়ে কাজ করেন, তো হ্যাঁ স্পিচ ডিসঅর্ডারের কিছু পেশেন্ট পান তো? হ্যাঁ। পান তো, তাদের রেমিডিস কি দেন, তাদের থেরাপি দেন? তাদের স্যার বেশিরভাগ কিছু ব্যাবলিং কিছু দেওয়া হয়,
আর ওর সিচুয়েশন কিছু যেমন সিচুয়েশন দেখা হয়, কিছু কিছু তার সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হয়, যেটা আমরা জীবের কিছু ব্যায়াম দেখিয়ে দিই হুম বা মুখের কিছু এক্সারসাইজ গুলো যেগুলো করানো হয় সেগুলো একটু বলে দিই, বা এক্সট্রা ভাবে যেমন কোনো বাচ্চার ক্ষেত্রে শাঁখ বাজানো, হুইসেল দেওয়া, জলের স্ট্র দিয়ে করে একটু ফু দেওয়া, বেলুন, যেটা আমরা ছোট ছোট কি বলে সাবান জলে বেলুন ওড়ানো, একদম। মোমবাতি নেভানো, হুম ঠিক আছে। এরকম টাইপের এবারে আরো যদি আপনার কাছে কিছু থাকে স্যার ভালো আমি আছে, স্পিচ তো সেগুলো শেখাবো আপনাদের তো, কাছ থেকে। বিহেভিয়ারাল বিষয়গুলো করাবো, স্পিচ গুলো করাবো তো, ওর মধ্যে আছে আপনাদের এখানে ব্যাপারটা আছে। হচ্ছে স্যার, আমি তো সর্বশিক্ষার আন্ডারে কাজ করি, স্পেশাল এডুকেটর হিসেবে কাজ করি। ভালো, খুব ভালো। আচ্ছা, আমি আর একটা তার প্রোগ্রাম বাইরে করব, একটা প্রোগ্রাম করব, যে প্রোগ্রামটায় আমার এটা মানে করবো বলতে গেলে এটা আমি এই মাসের মধ্যেই করব। তার আইসিডিএস বাইরে যত আইসিডিএস যত আহ, মানে শিক্ষা কেন্দ্র আছে সেই সমস্ত জায়গায় যাব, গিয়ে বাচ্চাদের প্রবলেমগুলো বুঝতে হবে, স্টাডি ওরিয়েন্টেড প্রবলেম, স্কুলে আসছে না কেন, এবং তাদের হ্যাঁ, তাদের কি কি প্রবলেম হচ্ছে, পড়ছে না কেন, বা যদি পড়তেও যায় মানে বাবা মাদের কি কি অ্যাওয়ারনেস আছে, এই পুরো বিষয়গুলো ওই আহ, অনেক মাইনরিটি বেসের কিছু স্টুডেন্ট হয় যারা ওখান থেকে শুধুমাত্র খাবার জন্য যায়, পড়বার জন্য কেউই যায় না, খেতে মানে খাবার দেয় বলে যায়। অ্যাকচুয়ালি স্যার একটু খোঁজ নিয়ে দেখবেন, আইসিডিএস সেন্টারগুলোতে আইসিডিএস কর্মী নেই। একজনকে ৩-৪টে জায়গায় চার্জে দেওয়া আছে, রাঁধুনি কোথাও শুধু কেবলমাত্র আছে, তাও সেখানে নেই। কাউকে ধরে কেবলমাত্র রান্না করে খাওয়ানোটা হয় আর খাবারটা দেওয়া হয়। বাস্তবে ওদের তো স্যার পড়ানো কিছু নয়, ওদেরকে শুধু কিছু আহ, এ, মানে ছড়ার মাধ্যমে কি কয়েকটা দেওয়া আছে, সেগুলো ওগুলো একটু এক্সারসাইজ করানো হয়। আর দু একজন আছে যারা একটু পড়ানোর চেষ্টা করে, নাহলে সেভাবে কেউ আর এগুলো ইউএনসিসির করে না। যেহেতু পার্টিসিপেন্ট আমি, গ্লোবাল সাস্টেনেবিলিটির উপরে একটা প্রোগ্রাম আমাকে দিয়েছে, সেই গ্লোবাল সাস্টেনেবিলিটি নিয়েই এই কাজ। তো আপনাদেরকেও আমি সেই প্রজেক্টের মধ্যে ঢোকাবো যাতে আপনারাও কাজ করতে পারেন, ঠিক আছে? আমরা যাই তো স্যার আইসিডিএস গুলো দেখি, তো আইসিডিএস গুলো স্যার যা সিচুয়েশন, সত্যি খুব কঠিন পরিস্থিতি। মায়েরা আসে, বেশিরভাগ আসে খাবার নিয়ে চলে যায়, ওইটুকুই হয়। তো মানে আপনার সঙ্গে যদি আমাদেরকে রাখেন, আমরা মনে করি মানে সত্যি খুব উপকৃত হবে। এবং না না, আহ, আমার লক্ষ্য ওটাই, ওই রকম ভাবে পড়াশুনো করানো যাবে না তো। সেদিনকে একজন টিচার, একজন বাবা মাকে এমন বলেছি, বলছে স্যার আপনার এই ক্লাসটা আর একটু বেশিক্ষণ লাগলে ভালো হতো। আমি সব ঠিক আছে, কিন্তু বাবা বাড়িতে গিয়ে বাচ্চাকে মারা যাবে না, ওটাকে করবেন তারপর আমি দেবো। বাচ্চাটাকে এমন মারধর করে, পা পুরো ফুলিয়ে দিয়েছে মেরে, দেখছি না, স্কুলে। আমরা সবাইকেই বলি শাসন শাসন করুন ভালোবাসা দিয়ে, শাসন চোখ দেখিয়ে নয়, ভয় দেখিয়ে নয়, আর আঘাত করে নয়। শাসনটা যেন এরা অত্যাচার এরা না হয়ে ভালোবাসা যায়। থেকে বঞ্চিত বলেই এরা দুষ্টুমিটা করে। বলছি শাসনটা যেন অত্যাচার না হয়ে যায়, ঠিক আছে? চলুন, গুড নাইট, খুব ভালো থাকুন। আর কালকে 12:30টায় কল করবেন, আমি ওয়েট করব, আপনাকে বলে দেবো কি কি ঠিক, আছে, ঠিক আছে? স্যার আমারও ঠিক কথা আছে। আছে, স্যার হ্যাঁ আমিও একটু আছে, কালকে করবো। ঠিক আছে, কালকে করবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, গুড আর নাইট। একটা জিনিস, সবাই যদি একটু সবার মধ্যে যে যে স্টুডেন্ট পাক বা কোনো ফ্যামিলি পাক, সবাই যদি একটু আলোচনা করে গ্রুপের মধ্যে, হ্যাঁ, তাহলে জিনিসটা স্টাডি, আরো সবার সব গ্রুপ জিনিসটা জানা স্টাডি, হবে। গ্রুপ স্টাডি, গ্রুপ স্টাডি, হ্যাঁ, 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 এটা খুব ভালো। ঠিক গ্রুপ আছে, স্টাডি, নেক্সট থেকে গ্রুপ স্টাডি। যেহেতু সবাই মিলে একটু আলোচনা প্রিয়াঙ্কা, করলে ভালো। প্রিয়াঙ্কা রে, বুঝলি সবাই কথা বলছে, তুই আর কিছু বলছিস না, কি হলো? ঘুম পেয়েছে নাকি রে? না না, আমি ছোটটা আমি শুনছি সবার কথা।
ঠিক আছে। কারণ স্যার শনিবার রবিবারটা আমার সব থেকে বেশি ওই কাউন্সিলিং এ সময় চলে যায়, সারা দিনটাই ব্যস্তর মধ্যে কেটে যায়। একদম শনিবার রবিবারটা দেখুন, শনিবারটা আছে আপনার। বাকি উইকডেজ গুলোতে কি হয় বা কি আছে? সকাল সকাল সন্ধ্যা কন্টিনিউ আছে, আর ওই অফিস টাইমটা শুধু বাদ দিয়ে আর বাদ বাকি টাইমটা পুরো কভার। ভালো, খুব ভালো। কি করবো স্যার, যা সরকারের সিচুয়েশন, নিজেকে তো কিছু করতে হবে।